বাংলাদেশ জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করার সুযোগ নেই, আরো বেশ কয়েকজন বক্তা আছেন। 5 আগস্ট আমাদের এই যে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরে আমরা কিন্তু একটি স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছিলাম। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি বিশ্ববরণ্য একজন শ্রদ্ধেয় ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্যরা বাংলাদেশকে একটি নির্বাচনের দিকে নিয়ে যাবেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন। গণতন্ত্রের মূল ফটকটাই হল নির্বাচন। কিন্তু আমরা এখন কি দেখছি? আমরা কিছু আওয়াজ শুনতে পাচ্ছি। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন চিটাগাংয়ে। উনি এর আগে বলেছিলেন আমি কোনো কিছু চাপিয়ে দেব না। সেদিন তিনি বলেন আমি কিছু শুনতে চাই না। যারা পৃথিবীর শ্রেষ্ঠ তাদের হাতে বন্দর ছেড়ে দিতে হবে, রাজি না থাকলে রাজি করাতে হবে। স্বৈরাচারের প্রতিধ্বনি শুনতে পাই ইউনূসের কণ্ঠে। শফিকুল আলম এখানে কেউ চিনতেন? 5 আগস্টের আগে সিনিয়র সচিব পর্যায়ে পদমর্যাদা পেয়েছেন। তিনি কি বললেন? উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং। কত বড় ফ্যাসিস্ট কথা বললেন তিনি। এবং উনি এও বললেন রোহিঙ্গা সমস্যার সমাধান থেকে শুরু করে বাংলাদেশের সকল সমস্যা আগে সমাধান করতে হবে। কিসের ইঙ্গিত দিলেন? নির্বাচনটাকে ওনারা কোনো গুরুত্বই দিচ্ছেন না। মানবিক করিডোরের চুক্তি নাকি তলে তলে হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে প্রশ্নের মুখে পড়ে যাবে। রাখাইন ও পার্বত্য চট্টগ্রাম দিয়ে আরাকান স্টেজ করার ষড়যন্ত্র, বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুর করার ষড়যন্ত্র চলছে। আমার দেশের যে অর্থনীতির লাইফ লাইন, হৃৎপিণ্ড যাকে বলি, সেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ফ্যাসিস্ট স্বৈরাচার আমলের সেই চুক্তিকেই তারা নবায়ন করতে চাচ্ছে, বা সেই চুক্তিটাকেই তারা সম্মান করে বন্দরটি তুলে নিতে চাচ্ছে। আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের জনগণ আপনাদের এই হঠকারিতা মেনে নেবেন না। 2000 শহীদের রক্তের ওপর বসে আছেন আপনারা। বাংলাদেশে ডিপ স্টেটের সেই সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। অনেকেই বলে গেছেন হাসিনা পালানোর পথ পেয়েছেন। আমি আবারও বলবো, পালানোর পথ পাবেন না, পিঠের চামড়া থাকবে না। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমি সবসময় বলি ডিসেম্বর ইজ দ্য কাট অফ টাইম। আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। আমরা শেখ হাসিনার সময় দেখেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যিনি 16টি বছর সেই নির্বাসিত জীবন থেকেও দলটাকে সংগঠিত করেছেন, জোটটাকে সংগঠিত করেছেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। অনেকেই এই জুলাই বিপ্লবে ক্রেডিট নিতে চায়। কোটার দাবি মেনে নেওয়ার পরে কিন্তু আন্দোলন স্থগিত করা হয়েছিল। দ্বিতীয় স্তরের আন্দোলনটা করেছিল, নেতৃত্ব দিয়েছিল জাতীয়তাবাদী শক্তির কাণ্ডারি দেশনায়ক জনাব তারেক রহমান। তার সেই আকাশ চুক্তি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাসিনাও তাকে অসংখ্য মিথ্যে মামলায় দিয়েছিলেন। এই সরকার বিগত পতিত সরকারের পতনের পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আইনিভাবে সকল মিথ্যে মামলা গুলো লড়ে তিনি সেভাবেই তিনি দেশে ফিরে আসবেন। কিন্তু আমরা কি দেখছি? আমরা যতদূর জানি, পত্রপত্রিকায় শুনেছি, তার সকল মামলা প্রত্যাহার হয়েছে। তার সহধর্মিনী উনিও বাংলাদেশে ফিরে এসেছেন। তাহলে তারেক রহমানের বাংলাদেশে ফিরতে প্রতিবন্ধকতা কই? তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই আওয়ামী প্রেতাত্মার অন্তর্বর্তীকালীন সরকার আজকে হয়তো আমরা তাদের কাছে প্রশ্ন রাখছি, তার এই বাংলাদেশে ফেরার প্রতিবন্ধকতাটা কোথায়? বন্ধুরা, আমরা ভাবিনি 5 তারিখের পরে আমাদেরকে হয়তো আবারও রাজপথে নামতে হতে পারে। আমাদের পারভেজকে হত্যা করা হলো, সাম্যকে হত্যা করা হলো,
প্রকৃত খুনিদের ধরা হচ্ছে না। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। জাতীয়তাবাদী শক্তির উপরে আপনারা দেখছেন কিভাবে তারা ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। বক্তব্য শেষ করার আগে একটি কথা বলছি, গতকাল জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল সংস্কার কমিশনে গিয়েছিলেন। তারা কি বললেন? বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই, লেভেল প্লেইং ফিল্ড নেই। এই মুহূর্তে জুলাই সনদের জন্য গণভোটের আয়োজন করতে হবে। এরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং সর্বদাই নষ্ট রাজনীতি করছে। তাদের পক্ষে গেলে এই সব ঠিক থাকে, লেভেল প্লেইং ফিল্ড হবে। এর থেকে বড় লেভেল প্লেইং ফিল্ড আর কি চান? যেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি, তারাও ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারেও সজাগ থাকতে হবে। পরিশেষে আমার একটি পরিতাপের কথা বলে যাচ্ছি। গত 4 দিন যাবৎ নগর ভবন ব্লকেট করে আছে। আদালতের রায়ে মেয়র সাহেবকে শপথ পড়ানোর জন্য, কিন্তু কষ্ট লাগে, লজ্জা লাগে যখন দেখি বেগম খালেদা জিয়াকে পেট্রোল সন্ত্রাসী, আগুন সন্ত্রাসী আখ্যা দেওয়া চঞ্চল মামুনের হাতে সেই মেয়র সাহেব প্রেস তুলে দেন। আমাদের জাতীয়তাবাদী শক্তিকে সেটা পীড়া দেয়, কষ্ট দেয়। এই সমস্ত কাজগুলো করা যাবে না। আবার যখন বলি আমরা ইউনিফাইড আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ সমর্থন করেছিলেন তাদেরকে বিএনপিতে নেওয়া হবে। বিএনপি এত দেউলিয়া হয়নি। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে বিতাড়িত করতে হবে। এই নৌকা ডুবে গেছে, এই নৌকাকে পাল্টে দেওয়া যাবে না। বক্তব্য শেষে আবারও বলছি, আমাদের এই দাবিগুলো, আজকের যে আমাদের সমাবেশের দাবিগুলো নিয়ে হয়তো অচিরেই আমাদেরকে রাজপথে নামতে হতে পারে। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন আদায়ে যদি রাজপথে নামতে হয় তার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, 12 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন 12 দলীয় জোটের মুখপাত্র, বাংলাদেশের ডিপি চেয়ারম্যান, সংগ্রামী জননেতা জনাব শাহাদাত হোসেন সেলিম। এই সমাবেশের সম্মানিত সভাপতি, 12 দলীয় ঐক্যজোটের দুটো প্রধান, সাবেক মন্ত্রী, গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক জনাব মোস্তফা হায়দার, আজকের এই সভায় উপস্থিত বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত 12 দলীয় জোটের সংগ্রামী সমন্বয়ক, জাতীয় দলের চেয়ারম্যান জনাব সৈয়দ আহসানুল হুদা সহ 12 দলীয় জোটের নেতৃবৃন্দ, উপস্থিত ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। গত 10 তারিখে 12 দলীয় জোটের থেকে আমরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের, প্রতিবন্ধকতা দূরীকরণের এবং সরকারের কাছে আমরা জানতে চেয়েছি যে এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এবং তারেক রহমানের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আপনারা প্রকাশ্যে ঘোষণা দিন যে তারেক রহমান দেশে আসলে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু আজকে 10 দিন হয়ে গেল, আপনাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আজ পর্যন্ত আমরা পাইনি। আমরা 5ই আগস্টে সরকার পরিবর্তন করার পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, ডক্টর ইউনূসকে সরকার প্রধান ঘোষণা করার পরে আমরা চিন্তা করি নাই নির্বাচন নিয়ে আমাদেরকে আবার মাঠে নামতে হবে। আজকে কিছু মাফিয়া, আজকে কিছু কুচক্রী মহল, আজকে কিছু ষড়যন্ত্রকারী ডক্টর ইউনূসের চারপাশ থেকে ঘিরে ধরেছে।
বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশকে একটা লুণ্ঠনের স্বর্গরাজ্যে পরিণত করার জন্য সেই মাফিয়া চক্র, সেই বিদেশি নাগরিকরা আজকে সম্পূর্ণভাবে চেষ্টা করছে এবং ডক্টর ইউনূস তাদের ফাঁদে পা দিচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। ডক্টর ইউনূসকে মনে করতে হবে, ডক্টর ইউনূস কোন নির্বাচিত সরকার নয়, কোন নিয়মিত সরকার নয়, একটি অন্তর্বর্তীকালীন সরকার। একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নেওয়া। কিন্তু তিনি যেসব কাজ করছেন, তিনি যেসব চিন্তা করছেন, সেটা অত্যন্ত বিপজ্জনক। সবচাইতে বিপজ্জনক হলো আজকে ওই তথাকথিত প্রেস সচিব শফিউল আলম, যার নাম আমরা আগে শুনি নাই, স্বৈরতান্ত্রিক ভাষায় কথা বলছেন, আরফাতের কণ্ঠস্বর কণ্ঠ মিলিয়ে কথা বলছেন, হাসান মাহমুদের কথা বলছেন, ইনুর কথা বলছেন, শেখ হাসিনার প্রেতাত্মা যেন ওই শফিকুল আলমের কণ্ঠ ধারণ করছে। আমরা এটা তীব্র নিন্দা করছি এবং তার পদত্যাগ দাবি করছি। নামানোর অভিজ্ঞতা আমাদের আছে, আমরা তা প্রয়োগ করব। ডক্টর ইউনূস সাহেব চট্টগ্রাম গিয়ে বলেছেন যে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা তিনি বিদেশিদের হাতে তুলে দিতে চান। বন্ধুরা আমার, নিউমোনিক কন্টেইনার টার্মিনাল, যেটা সংক্ষেপে এনসিটি বলা হয়, সেটা ৯.৫ কোটি টাকা দিয়ে ৯,৯৫০ কোটি টাকা দিয়ে সেটা তৈরি করা হয়েছে আজকে থেকে ২০ বছর আগে। ৪,০০০ কোটি টাকার যন্ত্রপাতি দিয়ে আজকে স্মুথলি সে বন্দর প্রতিষ্ঠানটা চলছে। গত ১০-১৫ বছর যাবৎ কোনো অভিযোগ নাই। এই একটি চলমান বন্দরকে তিনি আজকে বিদেশিদের হাতে তুলে দিতে চান, ডিপি পোর্ট ওয়ার্ল্ডকে তুলে দিতে চান, যে দুবাই পোর্ট ওয়ার্ল্ড পরিচালিত হয় ভারতীয়দের দ্বারা। আজকে নিউমোনিক কন্টেইনার টার্মিনালের একেবারেই সাথে লাগানো হচ্ছে বাংলাদেশ নেভির সবচাইতে বড় স্থাপনা বিএনএস ইশাকা। তাহলে ভারতীয়রা যদি আজকে এই বন্দরে প্রবেশ করে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায় যাবে? আপনারা একবার চিন্তা করে দেখেন। আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নয়। নতুন করে আপনি বিওটিতে বিল্ড, অপারেট এবং ট্রান্সফার আপনি তৈরি করবেন, আপনি অপারেট করবেন এবং আপনি ট্রান্সফার করে 30 বছর পরে চলে যাবেন। এই পদ্ধতির বাইরে একটি চলমান একটা নিয়ম যেটা চট্টগ্রাম বন্দরের হৃদপিণ্ড, যেটা চট্টগ্রাম বন্দরের সবচাইতে আয় বর্গ একটা প্রতিষ্ঠান, আপনি সেটাকে আপনি ব্যবস্থাপনা তুলে দিতে চান। বাংলাদেশের পুলিশ তো ঠিকমতো কাজ করছে না। আপনি কি বাংলাদেশের পুলিশ তো বিদেশিদের হাতে তুলে দিতে চান? বিআরটিসি আজকে চলছে না, আপনি কি বিআরটিসি কেও বিদেশ বলতে চলে দিতে চান? আজকে জুট মিল কর্পোরেশন চলতেছে না, আপনি কি তাকেও তুলে দিতে চান? আপনার বিপজ্জনক চিন্তা থেকে আপনি সরে আসেন। আমরা দেশীয় এন্টারপ্রেনাররা, আমরা দক্ষ, আমরা অভিজ্ঞ এবং আমরা দেশ পরিচালনা করতে জানি। আপনি কোন লোভের বশবর্তী হয়ে অথবা কাউকে আপনি প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের স্থাপনা আপনি বিদেশে তুলে দিবেন, এটা আমরা কোনো অবস্থায় মানতে চাই না। আমরা নির্বাচন নিয়ে আপনার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা চাই। আমরা বলতে চাই যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন দেন। ডিসেম্বর আমাদের সর্বশেষ সময়। ডিসেম্বরের পরে একদিনও আপনাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, ক্ষমতায় দেখতে চাই না। আমরা ইতিমধ্যে গত ৯ মাসে আপনাদের কোনো কিছুই দৃশ্যমান নয়। বাংলাদেশে একটা সরকার আছে, এই কথা আমরা বলতে রাজি নই, আমরা মানতে রাজি নই। সারা দেশটাকে আপনি একটা অগ্নিকুণ্ডে পরিণত করেছেন। ডক্টর সাহেব, সময় থাকতে হুঁশিয়ার হয়ে যান। আপনি একজন বৃদ্ধ লোক, আপনার অনেক বয়স হয়েছে, আপনি অনেক কিছু হাসিল করে ফেলেছেন। আপনি আদম ব্যাপারে লাইসেন্স নিয়েছেন, আপনি গ্রামীণ ইউনিভার্সিটি নিয়েছেন, গ্রামীণ ইউনিভার্সিটি নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের শেয়ার আপনি বাড়ি নিয়েছেন, তার বাড়ি
গ্রামীণ ব্যাংকের আপনি সুদ মুকুব করেছেন, আগামীতে গ্রামীণ ব্যাংকে কোনো ট্যাক্স দিতে হবে না 5 বছর পর্যন্ত, আপনি সেটা করেছেন। গ্রামীণ ব্যাংক আগে গ্রামে কাজ করতো, এখন শহরেও কাজ করবে। আপনি আমার সমস্ত জিনিসগুলো আদায় করছেন, কিন্তু জনগণের গণতান্ত্রিক অধিকার আপনি দিচ্ছেন না, জনগণের ভোটার দিকে আপনি দিচ্ছেন না। জনগণ 7 বছর পর্যন্ত এই ভোটের জন্য লড়াই করছে। ইনশাআল্লাহ আমরা যদি এই শেখ হাসিনার মতো একটা পেতাত্তাকে, শেখ হাসিনার মতো একটা নিষ্ঠুর মহিলাকে, শেখ হাসিনার মতো একটা মানসিক রোগীকে আমরা যদি ক্ষমতা থেকে টেনে নিতে নামাতে পারি, আপনাকেও ক্ষমতা থেকে টেনে নিতে নামানো আমাদের জন্য কোনো বিষয় না। আমাদেরকে আপনি সেই পথে ধাবিত করবেন না। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আপনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা বিধান করবেন, এই ঘোষণা করেন। আমরা অপেক্ষা করছি, অন্যথায় আমরা যমুনায় ঘেরাও করে নির্বাচন আদায় করবই করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন আজকের সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রথম দেশের প্রখ্যাত শ্রমিক নেতা, জননেতা জনাব নজরুল ইসলাম খান। জননেতা জনাব নজরুল ইসলাম খান। আগে ছবি নিয়ে এলো, একটা ছবি নিয়ে এলো। গায়ে লাগাইস না। শুরু করো আগে সবাই মাথা ডাউন রাখে, কারো ডিস্টার্ব কেউ করো না ভাই। করি না এটা নামাই দিতে বলেন। সবাই ফুটেজ নেন, মিলটাল করে সবাই নেন। জি স্যার, হ্যাঁ শুরু করেন স্যার, শুরু করেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সরব মানদলীয় জোটের আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, 69-এর ছাত্র অভ্যুত্থানের অন্যতম নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান, শ্রমিক নেতা মোস্তফা জামাল হায়দার সাহেব, উপস্থিত মানদলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুগণ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলে দিতে চাই যে আমরা একটা হলের ভিতরে আলোচনা করছি। এখানে যে প্রসঙ্গে আলোচনা
এ প্রসঙ্গে আমরা আমাদের কিছু যুক্তি উপস্থাপন করব, যে যুক্তির আলোকে আমাদের দাবি যে সঠিক সেটা আমাদের সহকর্মীরা বুঝবেন এবং মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে সেটা অবহিত করতে চাই। এখানে স্লোগান বা খুব জোরে বক্তব্য রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হয়। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে যারা আছি, আমরা দীর্ঘ প্রায় 16 বছর বা তার অধিক সময় ধরে গণতন্ত্র কোন প্রতিষ্ঠান আন্দোলন করে চলেছে এবং এই লড়াই চালাতে গিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1700-র বেশি নেতা কর্মী গুম হয়েছে। জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের আগেই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যারা ছিলেন তাদের সহস্রাধিক মানুষ খুন হয়েছে কিংবা মৃত্যুবরণ করেছে। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে, বন্দী করা হয়েছে, আহত করা হয়েছে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এই দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে গত জুলাই আগস্টে যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান হলো, সেটা করতে গিয়েও সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, অঙ্গহীন হয়েছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে এত আত্মত্যাগ, এই যে এত নিপীড়ন, এই যে এত দীর্ঘস্থায়ী লড়াই, এর উদ্দেশ্য না। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দফার দাবি করেছি, কিন্তু কোন দফাতে যে দাবি অবশ্যই ছিল সেটা ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরাও শেষ পর্যন্ত এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করেছিলাম, তাও অনেকদিন আগে। এই আন্দোলন চলাকালে আমাদের সন্তানেরা, দেশের ছাত্র সমাজ, তারা 9 দফার আন্দোলন শুরু করেছিল, কিন্তু তারাও আন্দোলনের মধ্য দিয়ে অনুধাবন করেছিলেন যে কোনো দফায় আদায় হবে না যদি না এই স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকারের পতন না হয় এবং দেশে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী গণতান্ত্রিক সরকার না প্রতিষ্ঠা। সেজন্য তারাও শেষ পর্যন্ত 3রা আগস্ট এক দফা দাবিতে জনগণের কাতারে নেমে এসেছে। দেশের সব মানুষ, গণতন্ত্রকামী মানুষ, নারী পুরুষ, বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে সাধারণ মানুষ এই লড়াইয়ে শরীক হয় এবং এই লড়াই আল্লাহর মেহেরবানিতে বিজয়ী। ইতিহাসের প্রথমবার একজন শাসক অপমানজনক পলায়নে বাধ্য হয়।
এর আগে আরো সরকারের পতন হয়েছে, কেউ জেলেও গেছে, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো অপমানজনক ঘটনা গত 5ই আগস্টের আগে আর ঘটে নাই। এই যে বিজয়, এই বিজয় সমগ্র জনতা, অবশ্যই শেষ লড়াইয়ে সামনের কাতারে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা সবাই ছিলাম। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমাদের মাদ্রাসাগুলি, সব জায়গার ছাত্রছাত্রীরা এখানে যুক্ত হয়েছে, দলমত নির্বিশেষে, এমনকি যারা কোনো রাজনীতি করে না সেই সব সাধারণ মানুষরা যুক্ত হয়েছে। আমরা যদি শহীদদের তালিকা দেখি তাহলে দেখবেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের সেই শিক্ষার্থী ভাই বোনের চেয়েও শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি। এই যে মানুষরা জীবন দিয়েছে, তারা সবাই জীবন দিয়েছে একটা ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য, এবং সেই স্থলে একটি গণতান্ত্রিক সরকার, তাদের পছন্দের, তাদের দ্বারা নির্বাচিত এবং তাদের কাছে দায়বদ্ধ একটা সরকার প্রতিষ্ঠা। এই লড়াইয়ের প্রথম অংশে বিজয় হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদী শক্তি পরাজিত হয়েছে। কিন্তু এখনো জনগণের শাসন, জনগণের নির্বাচিত সরকার অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় না। কাজেই যদি আমরা ওই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যারা দীর্ঘদিন লড়াই চালিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমরা জানি যে বিগত সরকার আমাদের দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে, সব ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমাদেরকে ভালো কিছু করতে হলে এর কিছু মেরামত প্রয়োজন, এবং সেই কারণে প্রশ্ন আসে সংস্কারে। আপনারা জানেন যে যখন বাংলাদেশে অন্য কেউ সংস্কারের কোনো দাবি করে নাই, কোনো প্রস্তাব দেয় নাই, তখন 2017 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 একটা প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছিল। সেখানে অনেক সংস্কার প্রস্তাব ছিল। এরপরে 2022 সালে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বিএনপির পক্ষ থেকে একটা 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি উপস্থাপন করি। যখন আমরা যুগপৎ আন্দোলনের রত, তখন সিদ্ধান্ত হয়েছিল যে শুধু বিএনপি না, এই আন্দোলনে যারা রত আছেন আমরা সবাই আলোচনা করে একটা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করব, এবং এখানে যারা আছেন আমাদের নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা আন্দোলনে রত ছিলেন তাদের সবার সঙ্গে দীর্ঘ আলোচনা পর্যালোচনা করে সকলের সম্মতিতে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম।
এটা 2023 সালের জুলাই মাস, 13ই জুলাই, 23 সালের 13ই জুলাই, অর্থাৎ 24 সালের জুলাই আগস্টের আন্দোলনেরও 1 বছর আগে। এবং সেখানে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছিল, আজ পর্যন্ত এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও যেসব সংস্কার প্রস্তাব করেছেন তার কোনোটাই ওই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার বাইরে না, সবগুলি তার মধ্যেই। বরঞ্চ 31 দফা এর বাইরেও আরো কিছু সংস্কার প্রস্তাব আছে, যেগুলো আমরা এইসব দলগুলি যারা আছি আমরা এটা দাবি আকারে উত্থাপন করি নাই, আমরা এটা আমাদের প্রতিশ্রুতি আকারে উত্থাপন করেছিলাম। আমরা এগুলোকে ন্যায্য মনে করে এই দাবি, এই কথাগুলি বলেছিলাম। এর ভাষায় দাবি ছিল না যেটা করতে হবে, বলা ছিল এটা করা দরকার। কাজে এটা এক ধরনের প্রতিশ্রুতি আমাদের, আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে কোন সংস্কার কমিশন, অন্য কোন সংস্কার প্রস্তাব যদি নাও থাকে, তাহলে আমরা সেই 31 দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এটাই ছিল আমাদের প্রশ্ন। কাজেই যদি কেউ বলে বিএনপি কিংবা 12 দলীয় জোট কিংবা সমমনা জোট কিংবা অন্যান্য যারা আন্দোলনে ছিলাম আমরা, তারা কেউ সংস্কারের বিপক্ষে বা সংস্কার চায় না, তারা মিথ্যা, তারা মতলবী কথা বলে। কারণ তারাও তো কেউ চায়নি। আমরা বলেছি যে প্রধানমন্ত্রী পদে পর 2 বারের বেশি কেউ থাকতে পারবে না। এর আগে আর কেউ প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি থাকতে পারবে না এমন কোন প্রস্তাব কেউ দিয়েছে আপনাদের স্মরণ হয়? আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, উচ্চসভার কথা বলেছি। আমাদের আগে আর কেউ বলেছে মনে পড়ে আপনাদের? না। আমরা ক্ষমতার ভারসাম্য আনার জন্য বলেছি। আমরা শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বলতে না, আমরা বলছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনসভা, প্রশাসন এবং মন্ত্রীদের মধ্যে ভারসাম্য আনার কথা বলেছি। কারণ আমরা চেয়েছি রাষ্ট্রটা ভালো চলুক, এখানে কেউ যেন এত বেশি ক্ষমতার অধিকারী না হয় যাতে জনগণ ক্ষতিগ্রস্ত। একটা জিনিস পরিষ্কার যে বিএনপি বা 12 দলীয় জোট বা আন্দোলনের রত যারা ছিলাম আমরা কেউ সংস্কারের বিপক্ষে নই। কিন্তু আমরা যেটা বলি সেটা হলো যে কোনো এক সরকারের পক্ষে কিংবা কোনো একবারে কখনো সব সংস্কার করা সম্ভব না। আমি ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে বলেছিলাম যে সংস্কার এমন একটা ধারাবাহিক অনিবার্য বাস্তবতা যেটা কেউ না চাইলেও তাকে করতে হবে, করতেই হবে। যেমন ধরেন আপনি যদি গ্রাম থেকে ঢাকায় এসেছেন, আপনি একটা ছোট্ট রুম ভাড়া নিয়ে আপনি থাকেন, আপনি যেভাবে রুমটা গোছায় রাখছেন, কালকে যখন আপনি বিয়ে করবেন, আপনার ঘরে আপনার স্ত্রী আসবে, আপনার রুমকে ওইভাবে থাকবে, বদলে যাবে না? তারপর যখন আপনার একটা সন্তান হবে তখন কি ওইভাবেই থাকবে না কিছু পরিবর্তন করতে হবে? সন্তান যখন বড় হবে তখন আর পরিবর্তন করতে হবে না? তারপর যখন সন্তানের বিয়ে শাদী হবে তখন পরিবর্তন লাগবে না? এটা অনিবার্য পরিবর্তন, এটা আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারেন, এটা করতে হবে। আপনার প্রয়োজন, আপনার অভিজ্ঞতা, আপনার সক্ষমতা এর আলোকে আপনি এই পরিবর্তন। আপনি যদি সামর্থ্য বেশি থাকে
আপনার সন্তানের বিয়ে করে তাকে আরেকটা বাড়িতে দিবেন। আপনার যদি তার চেয়ে কম থাকে আপনি আরেকটা রুম করে দিবেন, তাই তো নাকি? এমনকি মুক্তিযুদ্ধের সময় আমরা যখন ইন্ডিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে গেছি, আমরা দেখেছি যে একটা রুমের মধ্যে একটা পরিবার থাকছে, সেখানে স্বামী স্ত্রী আছে, তার মেয়ে জামাই আছে, বা ছেলে ছেলে বউ আছে। তারা ওই রুমের মধ্যেই একটা দড়ি টানায় একটা পর্দা করে নিছে। অর্থাৎ প্রয়োজনের জন্য এই পর্দা এবং তার সক্ষমতার অভাবের জন্য এই পর্দা। যদি সক্ষমতা থাকতো তাহলে না আর একটা ঘর করতো, আর একটা রুম করতো। তাহলে সংস্কার এমন এক বিষয় যেটা প্রয়োজনের তাগিদে আপনাকে অবশ্যই করা লাগবে, কিন্তু সেটা করতে হবে আপনার সক্ষমতা অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী। আমরা বলেছি যে বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সংবিধান পরিবর্তন ছাড়া হবে না। আর এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই। হয় দেশে সামরিক শাসন জারি করে সংবিধান স্থগিত করতে হবে, তাহলে আপনি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারবেন, আর না হলে আপনি সংবিধান পরিবর্তনের জন্য পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। আমরা বলেছি এটা ছাড়া আর যেসব পরিবর্তন বিটুইন টু পার্লামেন্টস, দুইটা সংসদের মাঝে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে করতে পারে, আমরা যেসব ব্যাপারে একমত হব সেসব ব্যাপারে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যায় করে ফেলেন। আর যেটা করা যাবে না আমরা একমত হব সেগুলো একটা সনদ আকারে লিপিবদ্ধ হোক, আমরা সবাই সেখানে দস্তখত করব এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হব যে আগামী নির্বাচনে আল্লাহর মেহেরবানিতে যারাই দায়িত্বে যাক, যারাই মেজরিটি হোক বা মাইনরিটি হোক, যাই হোক, যারা যারা আমরা দস্তখত করব আমরা সবাই একমত হয়ে সংসদে সেটা অনুমোদন করব। কোন সমস্যা আছে আর? এখন বলেন, নির্বাচন কমিশন বলছে তারা জুন মাসের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে যাবে। গতকালও ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব বলেছেন যে আমাদের আলোচনা প্রায় শেষ, আমরা এই মাসের মধ্যেই দ্বিতীয় পর্যায়ে আলোচনায় যাব। অর্থাৎ সেটা কি, যে যেসব বিষয়ে আমরা একমত হলাম এটার একটা তালিকাবদ্ধ করা, যদি আরো কিছু করা যায় একমত সেটা করা, করে একটা সনদ তৈরি করা, যাতে করে সেখানে সবাই দস্তখত করতে পারে। সেটা করতে আর কতদিন লাগতে পারে? ম্যাক্সিমাম 1 মাস, 1.5 মাস, এর বেশি তো না, নাকি? And then we sign a document. আমরা একটা সনদে দস্তখত করলাম। এর মধ্যে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে পূরণ করা সম্ভব, কয়েকদিনের মধ্যে সেসব অধ্যাদেশ জারি হতে পারে। আর যেগুলো সম্ভব না সেগুলো পরবর্তী পার্লামেন্টে আমরা উপস্থাপন করার জন্য তো একমত হলাম। তাহলে আপনি নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? আপনারাই যা বলতেছেন তাতেই তো কোনো বাধা নাই, তাই না? এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে। তা তো বলতেছেন না তারা। এখন কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। এই ভাই, আপনি ক্ষমতায় যাওয়ার সাথে আপনি সংগঠিত হওয়া বা আপনার জোট বানানো ইত্যাদি করার জন্য যে সময়, ওইটা নেওয়ার জন্য গত 17 বছর ধরে যারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে, আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই, এবং দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, যে সমাজ আরো সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সেটা থেকে বঞ্চিত রাখবে। আমরা পরিষ্কার বলতে চাই, সেটা হলো যে অবশ্যই আমরা সংস্কার চাই,
যেসব সংস্কার প্রয়োজন, যেসব সংস্কার সম্ভব, যেসব সংস্কার ছাড়া একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, এই সবগুলি নিয়ে আমরা বলতে চাই। আমরা এটাও চাই যে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়, যাতে করে এমন একটা সরকার প্রতিষ্ঠা হয় যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণকে জবাবদিহিতা করতে পারবে। আমি মনে করি আমাদের এই আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা ন্যায্য। কেউ কেউ প্রচারের চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করব। আচ্ছা, ভাবে না, যে দলটা, যে দলের সরকারটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএনপি, সবচেয়ে বেশি বিএনপির নেতা কর্মীকে খুন করেছে, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা অভিযোগে 6টা বছর কারারুদ্ধ করে রেখেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে আসার পথে বাধা সৃষ্টি করেছে, তাকে পঙ্গু করে ফেলা হয়েছিল। তার ভাই মালয়েশিয়ায় প্র্যাকটিক্যালি বিনা চিকিৎসায় মারা গেছে, মাকে বা ভাইকে শেষ থাকতে পারে, তার জানাজাতেও তারেক সাহেব আসতে পারে। বিএনপির মহাসচিব সহ এমন কোন নেতা আছে যার বিরুদ্ধে অন্তত 50টা মামলা নাই? আমাদের হাবিবুর সোহেলের বিরুদ্ধে 400-র বেশি মামলা। 5 তারিখে তো আমি নিজেও জেলখানায় ছিলাম, উদাহরণ, আমরা জেলখানায় ছিলাম। আমাকে যখন বাসা থেকে নিয়ে যায়, আমার স্ত্রী তখন দারুণ অসুস্থ, তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, নার্স বাসা তার সঙ্গে, সে অবস্থায় গ্রেফতার করে নিয়ে যায়, টিভিতে পড়ে পালায় রাখছে ময়লা কম্বলের উপর। আমাদের কথা বলেন, আমরা আওয়ামী লীগের পুনর্বাসন দেব, আওয়ামী লীগের পক্ষে থাকি, এই ফাজলামির কোনো মানে হয়? এটা কি সম্ভব? এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। এইসব ফাজলামি করার কোনো মানে হয় না। আমাদের আছে কিছু কিছু লোক নিজেদের বুদ্ধিমান দাবি করেন, কিন্তু তাদের বুদ্ধি কারো পক্ষে বা কারো বিপক্ষে যখন যায় তখন আর বুদ্ধিমান সঠিক থাকে না। আপনার বুদ্ধি আছে, কিন্তু আপনার বুদ্ধি কোন একটা উদ্দেশ্য পূরণের জন্য যখন আপনি কাজে লাগান, তখন আপনার এই বুদ্ধি আর সঠিক বুদ্ধি থাকে। আল্লাহ যাদেরকে বুদ্ধি দিয়েছে তাদের উচিত বুদ্ধিটা সঠিক পথে কাজে লাগে, কারো পক্ষে বা কারো বিপক্ষে। তাহলে তো হবে না যে আপনার একসময় সবচেয়ে বুদ্ধিমান লোকদেরকে বিচারক বানানো যায়, এবং যারা তাদের বুদ্ধি বিবেচনা এবং দেশের আইন বা যারা যে আইন মানে আসছে সেই আইন অনুযায়ী যেটা সঠিক তারা সেটা করছে, এর বাইরে যেত না। আমরা মনে করি যাদের বুদ্ধি বিবেচনা আছে বলে দাবি করে তারা কারো পক্ষে বিপক্ষে না, সঠিক কথা না। বন্ধুরা, তারেক সাহেবের দেশে ফেরার ব্যাপারে আমি অন্তত চিন্তা করতে করি, নিশ্চয়ই আল্লাহর মেহেরবানিতে যখন সম্ভব হবে, উচিত হবে, নিশ্চয়ই ফিরে আসবে। বাংলাদেশে কোন শক্তি কোন ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি। পারবে মনে হয় আপনাদের? কিন্তু তিনি একজন আইন মান্যকারী নাগরিক। আইন অমান্য করে বা আইন এখন উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে, কিন্তু উনি সেটা চান না বলেই বিড়ম্বনা হচ্ছে। আমরা চাইছি যে
যাতে তার বিলম্ব না করতে হয় সেই পরিস্থিতিকে সৃষ্টি করে। আইনের মাধ্যমে তার বিরুদ্ধে তো কত অভিযোগ করা হয়েছে। আমাদের দেশে কিছু পত্রিকা, কিছু টিভি চ্যানেল তাকে তো এমন এক দানব বানিয়ে ফেলেছিল যে উনি মহা কিছু করে ফেলছে। বিদেশে তার প্রচুর সম্পদ, প্রচুর অর্থবিত্ত ইত্যাদি ইত্যাদি দুর্নীতি অনাচার করে শেষ করে দিচ্ছে। 2 বছর 11 সরকার ছিল, যারা ছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল। তারপরে 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ তো প্রমাণ করতে পারে না। একটা মতো মামলা সাজা দিয়েছে, সেটাও বিচারিক আদালতে ওনাকে খালাস দেওয়া হয়েছিল এবং উচ্চ আদালতে ছাত্রলীগের এক সাবেক নেতা বিচারক তিনি তাকে দণ্ড দিয়েছেন। আর কোন দুর্নীতির অভিযোগে তাকে অভিযুক্ত করা যায় না। তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ, এগুলো অভিযোগ প্রমাণিত হলো, আর এত বছরে প্রমাণিত হয় নাই এমন বিরুদ্ধে সরকার ক্ষমতায় থাকার পরেও তারপরেও কি এই অভিযোগ আর টেকে? এই অভিযোগ তো টেকে না। এই অভিযোগে মিথ্যা ছিল, এটা তো প্রমাণ হয়েছে। আর যে লড়াইটা হলো, যে লড়াইয়ের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হলাম, এই পুরা লড়াইয়ে তার অংশগ্রহণ ছিল অত্যন্ত শক্তিশালী এবং শেষ দিকে লড়াইয়ে নেতৃত্ব তিনি দিয়েছেন। তার অবদান এমনকি ছাত্র আন্দোলনে যারা আছে তারাও স্বীকার করছে। যারা ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সাহসিকতা, রাজনৈতিক দৃঢ়তা, এর জন্য তাকে শ্রদ্ধা জানিয়েছে। কাজেই সেরকম মানুষ তারা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, এটাই জনগণের প্রত্যাশা। আমরা আশা করি সেই প্রত্যাশা আল্লাহ পূরণ। আমি ভারতীয় জোটকে ধন্যবাদ জানাই যে তারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের সবার ভালো করুন। আসসালামু আলাইকুম। শান্তি বন্ধুগণ, আজকের সমাবেশের সুযোগ্য সভাপতি, ভারতীয় জোটের প্রধান, 69 গণপ্রার্থনা মহানায়ক, জাতীয় পার্টির সুযোগ্য চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার। জনাব মোস্তফা জামাল হায়দার। ভারতীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বিশ্ববিখ্যাত শ্রমিক নেতা এবং সাবেক জনাব নজরুল ইসলাম খান, ভারতীয় জোটের নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মন্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ ভারতীয় জোটের পক্ষ থেকে আমরা যে সমাবেশ করছি সেখানে একই সঙ্গে বেশ কতগুলি পয়েন্ট আমরা তুলে ধরেছি। তার মধ্যে একটি জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে আমাদের প্রধান অতিথি নজরুল ভাই আমাকে আগেও বলেছেন এক্ষেত্রে আপনাদের সংখ্যা কোথায়, এবং তিনি তার বক্তব্যও বলেছেন এবং যার সাথে আমি সম্পূর্ণ একমত। বাংলাদেশে তত পৃথিবীর কোনো শক্তি নেই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে তারেক রহমান এই আইনি প্রক্রিয়ার সমাপ্তির মধ্য দিয়ে দেশে দিতে চান। কাজেই এটাকে আমরা কোনো ইস্যু করতে চাই না, শুধু আমাদের উদ্বেগ, আমাদের ভালোবাসা, তার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন প্রকাশ করার জন্য আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাই
সরকারের পক্ষ থেকে বলা হোক যে তার বিরুদ্ধে কোনো প্রতিবন্ধকতা নাই, তিনি স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তন করতে পারেন। বন্ধুগণ, এই সরকার আজ দেশকে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমার আগে ভারতীয় জোটের নেতৃবৃন্দ যে কথা বলেছেন তার পুনরাবৃত্তি করেই আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে এই বাংলার গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ একই সূত্রে গঠিত। আজকে নির্বাচন, আজকে গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা যখন লড়াই করছি তখন আমরা চোখ বুঝে থাকতে পারি না যখন দেখি বাংলার বুক চিরে এখন নতুন করে করিডোর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিগত সরকারের আমলে ভারতের ৫টা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে একবার যখন এই করিডোর দেওয়ার, এই প্যাসেজ দেওয়ার চেষ্টা চলছিল সেভেন সিস্টার্সের সঙ্গে, আমরা তখন তার প্রতিবাদ করেছি। আজও আমরা প্রতিবাদ করব যখন আমার দেশের মধ্য দিয়ে রাখাইন অঞ্চলে করিডোর দেওয়ার, হিউম্যান করিডোর অথবা যে নামেই তাকে ডাকা হোক, সেই প্রচেষ্টা চলবে, আমরা তার প্রতিবাদ করব। এবং কি আশ্চর্য মিল আমরা খুঁজে পাই যখন চট্টগ্রাম বন্দর বিদেশি ব্যবস্থাপনা আমরা যখন দেখতে পাই যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আজকে নানান রকম ষড়যন্ত্রের জাল আজকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশের কারণে ভালো কথা, আমরা সমর্থন করি। এই প্রশ্ন জাগে ওই স্থানটির স্ট্যাটাস, পরিবেশ আজকে কি কোন পর্যায়ে গিয়েছে, নানান রকম কথা। আমরা চাই না কোনো ক্রমেই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে বিসর্জন দিয়ে কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী তাদের স্বার্থ আমরা মূলত এই কথাগুলি প্রেসের মাধ্যমে দেশবাসীকে জানাবার জন্য আজকে আমাদের আপনারা যারা যোগদান করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে অসীম ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং আজকে